গাড়ি থেকে নামতেই সাদীপ ভাই আমার হাত ধরলো। ঝুমু, ইতি আপু সবার মুখ খুশিতে চিকচিক করছে। হ্যাঁ, আমার মন বাসার জন্য আনচান করছে। সাদীপ ভাইয়ের হাত ধরে সামনে এগিয়ে চলেছি। মেন দরজার সামনে আসতেই খালামনের নির্দেশে উনি আমাকে কোলে তুলে নিলেন। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। চারিদিকে ওনার বন্ধুরা, কাজিনরা অনবরত শীষ বাজিয়ে চলেছেন। আমাকে নিয়ে সোফায় বসিয়ে দিলেন উনি, সাথে নিজেও বসে পড়লেন। পাখড়ি খুলে পাশের সোফায় রেখে দিলেন। উফ, আমারও ইচ্ছা করছে এই গহনা, ভারী লেহেঙ্গা সব ছুঁড়ে ফেলে দিতে। অসহ্য লাগছে খুব। আস্তে করে জুতো খুলে নিলাম। এত বড় হিল পরে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। খালামণি এসে আমার পাশে বসলেন, আমাকে জড়িয়ে ধরে বললেন, আর কান্নাকাটি না। আর কত কাঁদবি? আমার ছেলেকে একদম ভয় পাবি না। সে তোকে এমনিই ভয় দেখায়, কিন্তু মন থেকে আমার ছেলে তোকে অনেক ভালোবাসে। মা, আমি কি বাঘ? আমাকে ভয় কেন পাবি সে? এই, তুই কি আমাকে ভয় পাস? ভালোভাবে কথা বল সাদি, তোর বউ সে এখন। মা, আমি কি খারাপ কথা বলেছে বলো তো? উফ, মায়ের ভাইয়া, তোমরা চুপ করবে? তাড়াতাড়ি নিয়মকানুন শেষ করো। শেফার অবস্থাটাও একটু বোঝো। আর কতক্ষণ সে এইসব কাপড় আর গয়না পরে বসে থাকবে? ইতিহাপুর কথায় খালামণি তাড়াতাড়ি সব নিয়মকানুন পালন করা আরম্ভ করলো। দীর্ঘ 1 ঘন্টা পর আমি ফ্রি হলাম এইসব নিয়মকানুন থেকে। ঝুমু আমার জুতো জোড়া হাতে তুলে নিল। ইতি আপু আর মীরা আপু আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। সাদীপ ভাইয়া বেশরমটা এখনও আমাকে কোলে করে উপরে নিয়ে যেতে বসেছিল। পরে আমি জোর করে না বলাতে উনি রাগ দেখিয়ে চলে গেলেন। উনি এত রাগ কেন করে আল্লাহ জানে। কথার সাথেই রাগ করেন। ধুর, করুক রাগ, আমিও তো মানুষ। উনি নির্লজ্জ, কিন্তু আমার তো লজ্জা শরম আছে। সাদীপ ভাইয়ের রুমের সামনে যেতেই আমার বুক টিপ টিপ করছে। এই বুঝি মনটা বের হয়ে যাবে। দরজা খুলে ভিতরে ঢুকতেই বেশ অবাক হলাম। পুরো রুম অনেক সুন্দর করে ডেকোরেট করা। রঙিন বাতি, তাজা ফুল, ছোট ছোট মোমবাতি, সাথে তাজা ফুলের সুবাস মনটা একদম ভরে গেল। ঝুমু আমার কানে ফিসফিস করে বলল, বেবি, আজকে তো তুমি শেষ সোনা। ভাইয়াকে ভালোবেসেছো না খুব? এখন ভাইয়ার অত্যাচারের জন্য রেডি হয়ে থাকো। হ্যাঁ, বাসরের ঠেলা বুঝবে আজ সোনা। ঝুমার কথায় আমার মন কাঁপতে লাগলো। আজ আমার জন্য কাঁপাকাঁপির দিন। এই লোক এমনিতেই নির্লজ্জ, তার উপর আমি এর সাথে একসাথে এই রুমে থাকবো, তাও একা। আল্লাহ জানে আমি হয়তো আর সেন্সলেস হয়ে যাব। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আপুরা আমাকে খাটে বসিয়ে ওরা রুমের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রইল। ওদের উদ্দেশ্য সাদীপ ভাইয়ের থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা। বেশ কিছুক্ষণ পরেও সাদীপ ভাইয়ের কোনো দেখা নেই। এদিকে আমার পিঠ ধরে গিয়েছে এতক্ষণ ধরে বসে থাকার কারণে। আমি বালিশ ঠিক করে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে রাখলাম। মনটা এখনও অজানা ভয়ে কেঁপে উঠল। এতক্ষণ ধরে সাদীপ ভাইয়া তার বোনেদের সাথে বার্গেনিং করছিল টাকা নিয়ে। শেষ পর্যন্ত সাদীপ তিনজনকে তার কার্ড ধরিয়ে বলল, যা ইচ্ছে খরচ করিস, কিন্তু লিমিটে। আমার বউয়ের কাছে যাওয়ার জন্য নিজের এত টাকার কার্ড তোদের দিয়ে দিলাম। এগুলোর শোধ আমি তুলবই। এবার সর। ইতির হাতে কার্ড ধরিয়ে দিয়ে সাদিফ দরজা ঠেলে ভেতরে ঢুকলো, আর ইতি কার্ড পেয়ে বাকি দুজনকে নিয়ে নাচতে নাচতে চলে গেল। রুমে ঢুকতেই সাদিফ তার বউকে দেখতে পেল। সে এখন খাটের সাথে বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। ঘুমিয়ে পড়লো নাকি ফুল? আশ্চর্য, ঘুমালে এসব কাপড় খুলে ঘুমাতে পারতো না? এসব ভারী গয়না আর লেহেঙ্গা পরে ঘুমানো চায় নাকি? বাচ্চায় থেকে গেল মেয়েটি। এসব কথা ভেবে সাদিফ হাঁটু গেড়ে বসে শেফার গালে স্লাইড করে হালকা আওয়াজে ডাকতে লাগলো, বেবি, এই বাবু, ওটা চেঞ্জ করো, দেন ফ্রেশ হয়ে ঘুমাও। কারণ নরম শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি সাদীপ ভাইয়া। ওনাকে দেখতেই আমি ভয় পেয়ে গেলাম। বসে থাকতে থাকতে কখন যে চোখ লেগে এলো টেরই পাইনি। না, ঘুম না, আমি আসলে বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছিল। আজই ভয় পাচ্ছ কেন? আমি তোমার কি হয়ে সেটা জানো না? ভয় পেলে কিন্তু অত্যাচার ডাবল ডোজে বেড়ে যাবে। আর ঘুমাও, সমস্যা নেই। এসব খুলেই তো ঘুমাতে পারতে। আসলে ভাইয়া, আপুরা বললো আপনি এসে ঘুমটা খুলবেন, আমিও আপনাকে সালাম করব, কিন্তু দেখুন আমি কিছুই করিনি, সরি। আরে, আমার বাচ্চাটা মন খারাপ করেছে নাকি? আর ভাইয়াটাকে? ভাইয়া ডাকলে যা ডাবল অত্যাচার হবে। এইসব বলে উনি আমার মাথার ঘুমটা টেনে দিলেন। আমিও সোজা হয়ে বসে পড়লাম। ঘুমটা তুলে উনি বলে উঠলেন, মাশাল্লাহ, চাঁদমুখী আমার।
কথাটা বলে উনি আমার সামনে থেকে উঠে গেলেন। কাবার থেকে একটা বক্স নিয়ে আবার আমার সামনে এসে বসলেন। উনি বক্স আমার সামনে এগিয়ে দিয়ে বললেন। আমি বক্স হাতে নিলাম। এই নাও, এটা তোমার। খুলো বক্স, দেখো কি দিয়েছে। ওনার কথায় আমি বক্স খুললাম। বক্সের মধ্যে ডায়মন্ড একটা পেন্ডেন্ট, একজোড়া কানের দুল আর একটা নোজপিন। অনেক সুন্দর, কিন্তু এত দাম। আমার কথা শেষ করার আগে উনি আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরলেন। হাস, আমার প্রিয়তমার জন্য টাকা খরচ না করে কার জন্য করব? আমার তো একটা মাত্রই বউ, আমার বউ। কথাগুলো বলে উনি ওনার ঠোঁট জোড়া আমার কপালে ঠেকালেন। আমি বক্স হাতেই ওনাকে জড়িয়ে ধরলাম। আদর পরে হবে বাবুই, আগে তুমি সব চেঞ্জ করো। অনেকক্ষণ ধরে ছটফট করছে এসব পরে। ওনার কথা শুনে লজ্জায় আমার গাল জ্বলে উঠল। বেড থেকে নেমে আমি ড্রেসিং টেবিলের সামনে চলে গেলাম। টুলে বসে আস্তে আস্তে গয়না খোলার চেষ্টা করতে লাগলাম। আয়নার সামান্য তাকিয়ে দেখলাম সাদীপ শেরওয়ানি খুলে ফেলল। ওনার উদম শরীর থেকে আমার বুক থক থক করে উঠল। বউ, যতটুকু পারো গয়না খোলার চেষ্টা করো, আমি ফ্রেশ আসছি, এরপর আমিও হেল্প করব। এইসব কথা বলে উনি টিউবলাইট জ্বালিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। আর আমি দু হাতে স্বর্ণের চুড়ি ছাড়া বাকি চুড়িগুলো খুলতে লাগলাম। চুড়ি খোলা শেষ হতেই ওয়াশরুমের দরজার খোলার শব্দ পেলাম। ট্রাউজার পরে খালি গায়ে সাদীপ ভাইয়া মাথা মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। ওয়াশরুমের আয়না বরাবর হওয়ায় এইসব কিছু স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। কি ব্যাপার, এখনো খুলতে পারো নি? কোথায় কোথায় পিন আছে বুঝতে পারছি না। ইতিআপু বা চুমুকে ডেকে দেবেন প্লিজ। সাদীপ মাথা মুছে নিয়ে টাওয়াল স্টেনের সাথে রেখে দিল। আমার কাছে এসে বলল, এত বড় একটা ছেলেকে তোর চোখে লাগছে না? আমার বউয়ের কাজ আমি করে দেব, ওদের কি দরকার? আস্তে আস্তে করে উনি সব পিনগুলো খুলে দিলেন। যেহেতু এটি লেহেঙ্গা তাই শুধু ওড়নার ঝামেলা ছিল, কিন্তু উনি ধীরে সুস্থে আমার সব জুয়েলারি খুলে দিলেন, শুধু গলায় চেন আর নোজপিন বাদে। মেকআপগুলো ধুয়ে নাও, এর আগে লেহেঙ্গার স্কার্টটা খুলে ফেলো, ওয়াশরুমে পানি লেগে যাবে। ওনার কথা মতন লেহেঙ্গার স্কার্ট খুলে নিলাম। সেফটির জন্য স্কার্টের নিচে লেগিংস পরেছিলাম। যাক, এটা বেশ কাজ দিল। এখন ক্লথ হ্যাঙ্গারের সাথে স্কার্টটা ঝুলিয়ে লাগেজ থেকে শাড়ি নিয়ে বাথরুম দিকে পা বাড়াতেই সাদীপ ভাইয়ের শব্দ ভেসে এলো। ইউ লুকিং সো হট বউ। ওনার কথায় আমি বেশ লজ্জা পেলাম। পিছে ফিরতেই উনি ঠোঁট চোখা করে আমাকে চুমু দেখালেন, আর ওনাকে আমি হালকা ভেঙচিয়ে ওয়াশরুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে আসতেই উনি বেড থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলেন। এতক্ষণ বেডে চিত হয়ে শুয়েছিলেন, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। এরপর বললেন, এত সাজগোজের ভিতরে সিম্পল ফেস চাপা পড়েছিল, বাট ইউর গ্লোয়িং লাইক এ স্টার। এসব ক্রেডিট তো জামের উপরে যাচ্ছে, কিন্তু উফ, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলে। বিয়ের সাথে তোকে আমার কল্পনা থেকে বেশি সুন্দর লাগছিল। ওনার কথায় ধ্যাত বলেই চলে যেতে নিলেই উনি আমার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলেন। ধাত কি, এত বছর ধরে ভালোবেসে আছে, বাসরাতে ধ্যাত শোনার জন্য? আমার লজ্জা করছে, ছাড়ুন না। কিন্তু এই নীলজ্জা ছাড়বে তো দূরের কথা, উল্টো আমার শাড়ি ভেদ করে পেটের মধ্যে হালকা স্লাইড করতে লাগলেন। সে যে দেখেছিলাম বিদায় অনুষ্ঠানে শাড়ি পরা, তখনই আমার মাথা আউট হয়ে গিয়েছিল। 4 বছর পরও সব আমার স্পষ্ট মনে আছে। তুই তো শুধু আমার কাজিন ছিল, কিন্তু বিশ্বাস কর, সেদিন তোকে শাড়ি পরা দেখে আমার তোকে মোটেই পিচ্ছে বলে মনে হয়নি। রোদের চিকচিক আলোতে তোর হাসি মাখা মুখটা আমার নজর আটকে ছিল। যেই ভেবেছিলাম তুই আমার আপন খালাতো বোন, তোর দিকে এসব নজরে দেখানো যাবে না। কিন্তু তোর হাত উঁচু করে বান্ধবীকে ডাকতে গিয়ে শাড়ি উল্টে তোর পেট দেখা গেল। মুহূর্তে আমার নজর তোর পেটে আটকে গেল, আর সাথে সাথে মেজাজটা প্রচণ্ড খারাপ হলো। চারদিকে তাকিয়ে দেখলাম সবাই যার যার মতো ব্যস্ত। ভাগ্যিস কেউ দেখেনি। ছোটো মানুষ হিসেবে শাড়ি পরে পাকনামি করার মানে হয় না। এসব নানা বকা দিয়েছিলাম তোকে মনে মনে। তুই পেছিয়ে ফিরে চলে যেতে নিলেই তোর কোমর দেখা যাচ্ছিল, কারণ পিছনের দিকে পিন ছুটে গিয়েছিল হয়তো। যেহেতু আমার অনেকটা কাছে ছিলে, তাই সব কিছু আমার নজর পড়েছিল। এসব দেখে আমার মেজাজ 7 আসমানে উঠে গিয়েছিল, যার কারণে আলাদাভাবে তোকে প্রিন্সিপালের রুমে গিয়ে শাসিয়েছে। সেদিন তোকে টাচ করতে গিয়ে আমার বুকে এক অচেনা মায়া, ভয়, লজ্জা কাজ করছিল। সবচেয়ে অবাক লেগেছে, আমার বুকটা বড্ড ধুক ধুক করছিল। এত মেয়ের কাছাকাছি এসেছে, না না কাছে, কিন্তু ওটা পিচ্ছির কাছে এমন ফিলিংস পেলাম যেটা আমি অন্য কারো কাছে পাইনি। ব্যাস, সেদিন থেকে তোকে আমার বানানোর চেষ্টা করতে লাগলাম। তোকে টাচ করার সাহসে প্রিন্সিপালের ছেলের হাত ভেঙে দিয়েছিলাম।
কারণ আমার জানকে আমি ছাড়া কেউ হাত দিয়ে স্পর্শ করবে তা তো দূরের কথা, চোখ তুলে তাকালে তাকে অন্ধ বানিয়ে দেব। তোকে ভালোবাসি, এ কথা সবার প্রথমে জানালাম এদিকে। এরপর মাকে বললাম, সবাই খুব সহজেই মেনে নিল। ইনফ্যাক্ট সবাই অনেক হ্যাপি ছিল। খালামণিকে অনেক আগে থেকে আমার বাসা থেকে তোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছিল। যতবার তোকে দেখতাম ততবারই আমার প্রাণ বের হয়ে যেত তোকে ভালোবাসি কথাটা একবার বলার জন্য, কিন্তু বলতে পারতাম না। তাই আমি যেভাবে কষ্ট পেতাম তোকে ওই রকম কষ্ট দিতাম। সরি ফর দ্যাট জান। তুমি তো জানোই আমার রাগ মাথায় চাপলে আর নামে না। ভালোবাসি জান, অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। তুই ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল হবে। কখনো ছেড়ে যাবে না তো আমাকে? সাদীপ ভাই আর মুখের এমন কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। ওই লোকটা কি জানে না আমি ওনাকে কত ভালোবাসি? ছেড়ে যাওয়া তো দূরের কথা। এই, আমি কেন ছেড়ে যাব আপনাকে? আমি যে আপনাকে এত ভালোবাসি এগুলো জানেন না আপনি? জানি, আমি সব জানি। তারপরেও আপনি আমাকে এত কষ্ট দেন কেন? ভালোবাসি তাই। আমাকে ওনার দিকে ফিরিয়ে নিলেন, লাইট অফ করে দিলেন উনি। কিন্তু ছোট ছোট লাইটের কারণে পুরো রুমটা আলোকিত লাগছে। মোমবাতি জ্বলে শেষ হয়ে গেল সেই কবেই। সফট কান ছেড়ে উনি আমাকে টেনে ওনার কাছে নিলেন, আমার কোমর চড়িয়ে একদম ওনার সাথে মিশিয়ে নিলেন। ওনার উধাম গায়ের বসে আমি বারবার শিউরে উঠছি। ওনার বুক থেকে আমার মাথা উঠিয়ে নিয়ে আমার কপালে চুমু দিলেন। আবেশে আমার চোখ বন্ধ করতেই উনি আমার ঠোঁটে চুমু খেতে লাগলেন। আস্তে আস্তে চুমুর প্রভাব আরও ডিপ হতে লাগলো। এক পর্যায়ে আমিও ওনার চুমুতে সাড়া দেওয়া স্টার্ট করলাম। আমাকে উনি কোলে তুলে নিলেন আর আমি ওনার গলা জড়িয়ে ধরলাম। বেডে আস্তে করে শুয়ে দিয়ে উনি আমার গলায় মুখ ডুবালেন। গলায় কামড়ের অস্তিত্ব বুঝতে পেরে আমি ওনার পিঠ খামচে ধরলাম। বুক থেকে আঁচল সরাতেই আমার শরীর পুরো কেঁপে উঠল। বেবি মে আই? সাদীপ ভাইয়ের এমন কথা শুনে আমার পুরো শরীর জ্বলে গেল। আমি দু হাতে মুখ ঢেকে নিলাম লজ্জায়। আস্তে আস্তে উনি আমার মাঝে ডুবে গেলেন। এক পর্যায়ে আমিও ওনার সাথে ভালোবাসার মোহে সাড়া দিতে লাগলাম। দুজনেই আজ দুজনকে খুব বেশি ভালোবাসবো। সকালের আরামদায়ক রোদ পর্দা ভেদ করে রুমে প্রবেশ করতেই সাদীপ ভাইয়ের ঘুম ছুটে গেল। বুকের উপর গরম নিঃশ্বাস অনুভব করতে সে তার বুকের উপর নিশ্চিন্তে ঘুমন্ত প্রিয়তমাকে দেখতে পেল। গত 4 বছর ধরে সাদীপ এই সকালটির জন্য অনেক অপেক্ষা করেছিল। আজ তার নিজের জীবনকে সার্থক লাগছে। কত অপেক্ষার পর তার জানকে সে নিজের করে পেল। শেফার মুখের উপরে পড়ে থাকা চুলগুলো আঙুল দিয়ে আলতোভাবে সরিয়ে দিল সে। শেফাকে বুকের উপর নিয়ে বেশ কিছুক্ষণ শুয়েছিল সাদীপ। মাঝে মাঝে শেফার মাথায় চুমু দিতেও ভুলেন সে। মোবাইল নিয়ে সময় দেখে নিল সাদীপ। সময় দেখে সে মনে মনে বলতে লাগলো, 9টা বাজতে চললো, আবার অফিসে যাওয়া লাগবে, সামনে ইলেকশন, খুব চাপ হবে কাজে। এইসব নানা কথা ভেবে আস্তে করে সে শেফাকে বালিশে শুয়ে দিল। শেফা নড়ে চড়ে উঠতে নিলেই সাদীপ আবারও জড়িয়ে ধরে তাকে ঘুম পাড়িয়ে দিল। কারণ মেয়েটা রাত জাগলেই অসুস্থ হয়ে যায়। কাল রাতে সে ঘুমিয়েছে প্রায় 5টায়। এখন উঠে গেলে নিশ্চয়ই সে মাথা ব্যথায় ছটপট করবে। তার চেয়ে বরং ঘুমাক আরও কিছুক্ষণ। সাদীপ শেফার গায়ের টি শার্ট ঠিক করে দিয়ে তার গায়ের উপর পাতলা কম্বলটি টেনে দিল। নিজের পরনের ট্রাউজার ঠিক করে সাদীপ শেফার কপালে আর ঠোঁট আলতো করে চুমু দিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নেওয়ার সময় তার পিঠ ঘাড় প্রচণ্ড জ্বলছিল। অবশ্য জ্বলবেই বা না কেন, তার ফুল তাকে প্রচুর খামচি দিয়েছে কাল রাতে। কাল রাতের কথা ভাবতেই সাদীপের গায়ে শীতল হাওয়া বয়ে গেল। শাওয়ার নিয়ে রুমে এসে সাদীপ পাঞ্জাবি আর কোটি পরে রেডি হয়ে নিল। চুলের ওপর স্প্রে করে চুল সেট করলো। ঘড়ি লাগিয়ে গায়ে পারফিউম মেখে সে রুম থেকে বের হয়ে যাওয়ার আগেই আবারও তার ঘুমন্ত প্রিয়তমার কাছে গেল। বেশ কিছুক্ষণ শেফার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে আলতো করে শেফার ঠোঁটে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে নামতেই সাদীপ দেখল চারপাশ সব কিছুই নীরব। শুধু তার মাকেই দেখা যাচ্ছে ডাইনিংয়ে বসে কিছু করছে। সাদীপ তার মায়ের দিকে এগিয়ে গেল। মা, সবাই তো শান্ত কেন? ও মা, কাল রাতে সবাই ঘুমোতে অনেক দেরি করেছিল, তাই সবাই ঘুমিয়ে আছে এখনো। তুই এত জলদি উঠলি কেন বাবা? ও তাই বলো, সামনে ইলেকশন, তাই একটা মিটিং নিয়ে ব্যস্ত থাকবো। অলরেডি 10টা বাজে মা, নাস্তা দিতে পারবে এখন? আর তুমি ব্যস্ত থাকলে আমি চলে যাই, বাইরে খেয়ে নেব। তোর বাবার জন্যে আমি 7 সকালে উঠে গেলাম। দুনিয়া উল্টে গেলেও তোর বাবা সকালের 8টা বাজে নাস্তা করা লাগবেই। নাস্তা বানানো আছে, বস তুই, আমি কফি দিচ্ছি তোকে। আচ্ছা ভালো কথা, ফুল ঘুম এখনো?
ঘুম না হলে ওকে নাস্তা করতে বলে আয় তুই। না মা, শেফা ঘুম, পরে তুমি রেখে দিও ওকে। মা, কফি একটু আর্লি করে দাও, দেরি হচ্ছে আমার। সাদিফ মোবাইল বের করে নিউজ দেখতে লাগলো। তাদের বিয়ের ছবি, কিছু শর্ট ভিডিও ভাইরাল হলো। অবাক চোখে সে তার জানকে দেখছে। অনেক সুন্দর লাগছিল তার বউকে। তার বউটা এমনিও পরি, ভারী মেকআপে তাকে আরও বেশি সুন্দর লাগছিল। বেশ কিছুক্ষণ এসব নিউজ দেখে সে পলিটিক্যাল নিউজ দেখতে শুরু করলো। এইবার ইলেকশনে বেশ চাপ হবে। অবশ্য প্রতি বছরই চাপ থাকে, তবে এবার অনেক নতুন প্রতিযোগীর সম্মুখীন হতে হবে। নাস্তা শেষ করে সে মিটিংয়ের জন্য বেরিয়ে গেল। দরজায় নক পড়তেই বেশ বিরক্ত লেগে উঠল। মা, রুমে আসার হলে এসে যাবে এমনি, এত নক করার কি আছে? চুপচাপ মুখে কম্বল দিয়ে আবার চোখ বন্ধ করে নিলাম। আবারও দরজায় নক পড়তেই বিরক্তি নিয়ে মুখ থেকে কম্বল সরিয়ে চোখ মিলে তাকালাম। চোখ খুলে চারপাশে রুমের অবস্থা দেখে এক লাফে উঠে বসলাম। আল্লাহ, আমি তো এখন বিবাহিত! এটা তো সাদীপ ভাইয়ের, মানে আমাদের রুম। নিজের দিকে তাকিয়ে বেশ অবাক হলাম। আমার গায়ে ওনার টি শার্ট, এইটা কখন পরলাম আমি আবার? রাতে কখন ঘুমিয়েছি কিছুই মনে নেই, শুধু মনে আছে কাল রাতে আমাদের ভালোবাসার প্রহর কাটিয়ে আমি ওনার উদম বুকে শুয়ে ওনার হার্টবিট শুনছিলাম। কখন যে চোখ লেগে এলো, নিশ্চয়ই উনি ওনার টি শার্ট পরিয়ে দিয়েছেন আমাকে। দরজায় আবার নক পড়তেই আমি বেড থেকে দ্রুত নেমে দরজা খুলে দিলাম। ঝুমু রুমে প্রবেশ করে আবারও দরজা লক করে দিল। কি রে ভাই, তুই মোবাইল অফ করে রেখেছিস কেন? 12টা বাজছে। ভাইয়া তো সেই 11টা থেকে কল দিয়ে চলেছে আমাকে। কাল রাতে বিয়ের ভাতও অল্প করে খেয়েছিস, আর কিচ্ছুটি খাসনি। শাওয়ার নিয়ে আর্লি নিচে আয় খেতে। আমার মোবাইলে চার্জ নেই হয়তো। আর তুই নক করা ছাড়া আসতে পারিসনি? আমার ভাই মহা কারবারি, সে দরজা লক করে গিয়েছিল, তাই তো এতক্ষণ ধরে নক করছিলাম। বাই দ্য ওয়ে, কাল রাত কেমন কাটলো? গলার দাগ আর বুকের দাগ দেখে তো বেশ লাগছে। খুব আদর করেছে ভাই, তাই না? ঝুমুর কথায় আমি টি শার্ট খামচে ধরলাম, লজ্জামাখা হাসি দিয়ে বললাম, ছি বেয়াদব। ও মা, বিয়ে হলো বাসর হবে না? এখানে বেয়াদবির কি? লজ্জাবতী সাকিনা, গোসল সেরে নাও। ঝুমুকে হালকা জড়িয়ে ধরে আমি শাওয়ার নিতে চলে গেলাম। গোসল শেষ করে ব্লাউজ আর পেটিকোট পরে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। ঝুমু বেডের উপরে বসে আছে, ওর সাহায্য নিয়ে শাড়ি পরে নিলাম। কাল রাতে কেমন করে শাড়ি পরেছিলাম মনে পড়তেই হাসি আসে, কিন্তু সাদীপ কথা এত কিছু বোঝেনি। সে তো আদরেই ব্যস্ত ছিল। একদম ভালো করে আমি শাড়ি পরতে পারি না। ড্রেসিং টেবিলের সামনে বসে ওনার দেওয়া ভালোবাসার চিহ্নে ক্রিম লাগিয়ে নিলাম। ভাবতে লাগলাম, ভাগ্যিস আজকে রিসেপশনের অনুষ্ঠান না, কালকে হবে রিসেপশন। এই কথা ভাবতেই মন খুশি হয়ে গেল, কারণ আমি আজ বড্ড টায়ার্ড। সামান্য কিছু জুয়েলারি পরে নিলাম। ভেজা চুলে তো আর নিচে নামা যাবে না, তাই ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিলাম। উনি আমার সাথে দেখা না করেই চলে গেলেন। ভাবতেই মন খারাপ লাগলো। মোবাইল চার্জে লাগিয়ে কিছুক্ষণ কথা বললাম মায়ের সাথে। খুব মনে পড়ছিল মায়ের কথা। কথা শেষে মাথার কাপড় দিয়ে নিচে নেমে এলাম ঝুমুর সাথে। আমাকে দেখে ইতি আপু, মীরা আপি, জুরাইন সবাই আমার কাছে এগিয়ে এলো। আড্ডা দিতে বসতেই খালামণি এসে হাজির। এই যে, এটা বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এখানে আপনি মোটেও খাবারে অনীহা করতে পারবেন না। আমার ছেলে উপদেশ দিয়ে দিয়েছে তোকে যেন ভালো করে নাস্তা করিয়ে দিই। আগে নাস্তা, এরপর আড্ডা। আমার ছেলে মন মতো না খেলে কিন্তু সে বকবে। আগে তো আমার বোনের মেয়ে ছিলি, তাই তোকে সবসময় বাঁচিয়েছি সাদির থেকে, কিন্তু এখন তুই ওর বউ। এখন সে বকা দিলে কিন্তু আগের তুলনায় আরও বেশি বকা দেবে। আমার কথাও শুনবে না সে। খালামণি, তুমি আমাকে পর করে দিয়েছো। আল্লাহ, আমাকে এখন কেউ সাপোর্ট করবেই না, শেষ আমি। এই কে তোর খালামণি? মা ডাকবি আমাকে। আমি সাদির যেমন মা, তেমন তোরও মা। ওকে আম্মু ডাকবো তোমায়, কেমন? আমার কথায় খালামণি আমাকে জড়িয়ে ধরলো। নাস্তা করে সবার সাথে আড্ডা দিতে বসলাম। ইতি আপু এতক্ষণ ছিল আমাদের সাথে, কিন্তু আজ রাদীপ ভাইয়া চলে যাচ্ছেন স্পেনে, তাই আপু ভাইয়ার সাথে ফোনে কথা বলছিল রুমে। আড্ডার মাঝে ইতি আপু আমার মোবাইল নিয়ে এলো। এই ফুল, ভাইয়া কল করেছে। আমি নিচে আসার টাইমে শুনলাম রিং বাজছে, ধর। মোবাইল হাতে নিয়ে আমি ডাইনিংয়ের দিকে চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আছি অফিসে। তোমার কি খবর? জামাইটা বাইরে আছে, সে খেয়াল আছে তোমার? আসলে একটু ব্যস্ত ছিলাম সবার সাথে।
আপনি অনেক পচা, আমাকে একটু জাগিয়ে দিলে কি হতো? আপনি আমাকে আদর না দিয়ে চলে গেলেন অফিসে। উফ, আমার বউটা তো আদর পাগল হয়ে গেল। কাল রাতে অনেক জ্বালিয়েছে, তাই আজ একটু ঘুমাতে দিলাম। আমি আসলে আবার রোমান্স শুরু করবো, তো তাই একটু রেস্ট করার জন্য টাইম দিয়েছে। আর আমি অফিসে আসার টাইমে আদর করে এসেছে। আমার জানকে আদর করা ছাড়া আমি বাসা থেকে বের হব নাকি? আচ্ছা চুপ করুন তো, ভালো লাগে না এইসব কথা। লাঞ্চ করতে আসবেন না? হ্যাঁ আসবো, দেরি হলে খেয়ে নিও। না, একসাথে করব লাঞ্চ। আপনি আসুন, সাবধানে আসবেন। আচ্ছা, আল্লাহ হাফিজ বউ, ভালোবাসে। আল্লাহ হাফিজ। আমিও ভালোবাসি। কথা বলে কল কেটে দিলাম। উফ, এত তাড়াতাড়ি বিয়ে না করলে এসব ফিলিংস আমার সত্যিই অজানা থেকে যেত। মুচকি এসে আবারও আমি সবার সাথে কথা বলতে চলে গেলাম। দুপুরে সবাই খাবার টেবিলে বসেছে। আমাকে দেখতে রাফসান ভাইয়া এসেছে। ভাইয়াকে আমি অনেকক্ষণ জড়িয়ে ধরেছিলাম। যদিও খালামণি মানে আম্মু আমাকে সবার সাথে বসতে বলেছিল, কিন্তু আমি না করে দিলাম। এই নিয়ে সবাই একতফা হাসাহাসি করে নিল। আমি নাকি জামাই ছাড়া কিছুই বুঝি না। কি পরিমাণ বেশরম এই গোষ্ঠী! যেমন ভাই বেশরম, তেমন বোনগুলোও বেশরম। সবাইকে ভাত সার্ভ করে দিলাম। এর কিছু সময় বাদে সাদীপ আসলো। ডাইনিংয়ে সবার কথা বলে উনি নিচের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলেন। সাদীপ চেয়ার টেনে বসে পড়লেন। আমি ওনাকে ভাত সার্ভ করে দিলাম। তুমি করছো কেন? আমি নিতে পারবো, বসো এখন। আমিও সাদীপের পাশে বসে পড়লাম। সাদীপ তো আমাকে ইচ্ছা মতন খাওয়াচ্ছেন। নতুন বউ হওয়ার কারণে আমি মুখ ফুটে কিছুই বলিনি, কারণ আমি কিছু বললেই শুরু হবে ওনার তুই তুকারি করা, যা আমি চাই না। তাই না চাওয়া সত্ত্বেই আমি খেয়ে নিলাম। খাওয়ার পরে সব কিছু পেট গুলিয়ে উঠছিল, তাও মুখ বুঝেছিলাম। সাদীপ নিচে কথা বলছিল খালুর সাথে, আর আমি আজ কাজ শেষ করে ঝুমুর সাথে উপরে উঠে আসলাম। ঝুমরা ওদের রুমে গেল আর আমি আমার রুমে। রুমে গিয়ে দেরি না করে মুখে হাত দিয়ে বমি করে দিলাম। সব কিছু বের হয়ে এখন শান্তি লাগছে। এতক্ষণ মনে হচ্ছিল পেটে যেন পাথর বেঁধেছি। পিঠে ফিরতে সাদীপের গর্জন কানে ভেসে এলো। বাবা, এই কাহিনী করছিস তুই ওয়াশরুমে? আমার অস্বস্তি লাগছিল অনেক। তা বলার আগেই উনি আমার হাত ধরে নিয়ে এলেন রুমে। ফুটবল থেকে এক পিস আম নিয়ে আমার মুখে ঢুকিয়ে দিলেন। আমি আরও ভেবেছিলাম গুড নিউজ আসছে, কিন্তু এই তো দেখি সব তোর ফালতুমি। আর বমি করলে কিন্তু খবর করে দিব তোর। আপনি কি মেন্টাল? একদিনে কি আমি প্রেগনেন্ট হয়ে যাব নাকি? হ্যাঁ, সেটা তো ভাবছি। বাবুর প্ল্যানিং এখন না, আগে তোর পড়ালেখা, এরপর বাবু। এখন তো তুই নিজেই ভেবে। বলেই উনি হা হা করে হাসতে লাগলেন। আমি কিছু বলার আগে আমার ঠোঁট ওনার ঠোঁটের মাঝে নিয়ে নিলেন। আমাদের গ্র্যান্ড রিসেপশনের অনুষ্ঠান হয়েছে আজকে। অনুষ্ঠানে আজ আমি ভারী সাজ কাপড় পরেছিলাম। অনেক ধুমধামভাবে অনুষ্ঠান শেষ হলো। ব্ল্যাক প্রিন্টেড কোট, সাদা শার্টে আমার জামাইকে পুরাই ড্রেসিং লাগছিল। আমি ওনার উপর আরেক দফা ফিদা হয়ে গেলাম আজ। বাসায় আসতেই আমি উপরে চলে এলাম। খুব বেশি টায়ার্ড লাগছে। এই সাজগোজ পোস্ট দেওয়া শেষ হলো আজ ফাইনালি। জুয়েলারি আর ঘাগরা সেটা খুব সহজেই খুলে ফেললাম। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে বেশ ভালোই লাগছে এখন। কোনো মতে একটা সুতির শাড়ি পরলাম। ঝুমু থেকে শাড়ি পরা শিখে নিয়েছি। আমি টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রুমে প্রবেশ করলাম। সাদীপ এখনও উপরে আসেনি। আমি চুলে টাওয়াল পেঁচিয়ে আপুদের রুমে চলে গেলাম। ভাবি, আয় বস। আমি গিয়ে ঝুমুদের বেডে বসলাম। ইতি আপু ফ্রেশ হচ্ছিল ওয়াশরুমে। ভার্সিটি কবে থেকে যাবি ঝুমু? এই তো 2 দিন পর থেকে যাব। একটু রেস্ট করি ভাই, অনেক ধকল গেল এই কদিন। হ্যাঁ ঠিক বলেছিস, রেস্ট করা দরকার। এইভাবে আমি আর ঝুমু গল্পে মত্ত হয়ে গেলাম। আমার আর ঝুমুর কথা বলার মাঝে সাদী পেল রুমে। গলায় তাওয়াল ঝুলিয়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে খাটের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন। তোদের কথা শেষ হলে আমি কি আমার বউকে নিয়ে যেতে পারি? সাদীপ ভাইয়ের এমন কথা শুনে আমি ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। আরে ভাই, ভাবিকে নেওয়ার জন্য তুমি পারমিশন খুঁজছো? তোমার বউ, তুমি নিয়ে যাও। ঝুমুর কথা বলে দম নেওয়ার আগেই সাদীপ ভাইয়া বেড থেকে কোলে নিয়ে নিলেন। ঝুমু হা হা করে হাসছে। ঝুমুর রুম থেকে বাইরে হতেই সাদীপ ভাই আমার ঠোঁটে চুমু দিতে লাগলেন। একে তো কোলে নিয়ে হাঁটছে ঘরের মাঝে, তার উপর চুমু দিচ্ছেন, তাও ঠোঁটে। আমি রেগে মুখে হাত দিতে যাব, তার আগেই উনি আমাদের রুমে গিয়ে আমাকে কোলে নেওয়ার অবস্থায় দরজা লক করে দিলেন। এই কি শুরু করলেন এসব? কেউ দেখলে কি ভাববে? আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমি আদর করব। এখানে কার কি?
কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। নির্লজ্জ কোথাকার। আমার কথায় উনি বাঁক হেসে আমাকে কোলে নেওয়া অবস্থায় বেডে শুয়ে গেলেন। নির্লজ্জের অত্যাচার অত্যাচারিত হতে রেডি তো তুই? আমি লজ্জায় অন্যদিকে মুখ সরিয়ে নিতেই সাদীপ আমার মুখ ধরে শক্ত করে একটা কামড় দিলেন গলায়। ব্যথায় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। উনি চোখে ছোট ছোট চুমু দিতে লাগলেন। সরি। বলে উনি আবারও সফটলি চুমু দিলেন আমার গলায়। উনি আমার ঠোঁটে কামড় দিতেই আমি আবেশে ওনার পিঠ খামচে ধরলাম। আস্তে আস্তে আমিও ওনার মাঝে হারিয়ে গেলাম। ইতিহাপুর বিয়ের তারিখ আসতে আরও 1.5 মাস বাকি, কিন্তু এখন থেকেই মোটামুটি প্রস্তুতি নেওয়া শুরু করেছে সবাই। সাদীপ এখন অনেক বিজি মিটিং মিছিল নিয়ে, কারণ এই মাসে ইলেকশন হবে। তাই সকল প্রতিযোগী তাদের সবচেয়ে ভালো দিকটাই তুলে ধরার চেষ্টায় আছে জনগণের কাছে। বিয়ের এতদিন পরেও এখনো পর্যন্ত বাবার বাসায় যেতে পারলাম না। এই কিছুদিন আগেই কত বললাম ওনাকে বাবার বাসায় যাব, কিন্তু না, উনি রাজি না। শুধু মুখে একটাই কথা বললেন, যাও, যেতে মানা করেছে কে? আমি যতক্ষণ বাসায় থাকি না ততক্ষণ থাকবোই বাসায়। আমি এসে যেন তোমাকে বাসায় পাই, নাহলে আমি তোকে কামড়িয়ে শেষ করে ফেলবো। ওনার এই কথার মধ্যে আমি বা কি বলবো। মা এই পর্যন্ত 5 বার এসেছে আমাকে দেখার জন্য। এই লোকটা এত সেলফিশ কেন আল্লাহ জানে। ভার্সিটি যাওয়া শুরু করলাম সবে মাত্র 1 সপ্তাহ হলো। এতদিনে অনেক পড়া মিস করে ফেললাম, তবে পড়ার সব তাসফিয়া থেকে কালেক্ট করে নিয়েছি। ভার্সিটিতে এখন তাসফিয়াকে দেখা যায় না। তাসফিয়া থেকে আক্স করতেও ইচ্ছা হয় না। যতই দেখা যাবে না এদের, ততই আমি কমফোর্টেবল থাকবো। তবে ইজার ভাইয়াকে দেখা যায়, আমি ভুলেও সেদিকে দেখি না। দূর থেকে তার একটু ছায়া দেখলেই আমি ভুলেও আর সেদিকে তাকিয়ে দেখি না। ঝুমু ওনার সাথে কথা বলা ছেড়ে দিয়েছে। বেশ ভালোই চলছে দিনকাল। শুধু এখন ওনাকে ঘিরেই যত চিন্তা। ইলেকশন তো যত এগিয়ে আসে ততই চিন্তা গভীর হচ্ছে। আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করি, ওনাকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আজ ভার্সিটিতে একটি ক্লাস ক্যান্সেল করেছে। ভার্সিটি অথরিটি এইসব কাজকর্মই আমার অসহ্য লাগে, কারণ ক্লাস ক্যান্সেল করলে সেটা আগে থেকে জানিয়ে দেওয়া উচিত না? আগে থেকে জানা থাকলে একটা ক্লাস করার জন্য আর আসতে হতো না ভার্সিটি। ঝুমু ড্রাইভারকে কল দিয়ে আসার জন্য বলেছে। ঝুমু আর আমি ক্যাফেটেরিয়াতে বসে আছে। সামনে তাকিয়ে দেখলাম ইজহার আর ওদের গ্যাং বসে আছে। ওই দিকে তাকাতে ইজহারের সাথে আই কন্ট্যাক্ট হয়ে গেল। উফ, গা জ্বলে উঠল। আমি ওই পাশ থেকে সরে বসলাম। ঝুমুর সাথে কথা বলছি আর বার্গার খাচ্ছি। ড্রাইভার আঙ্কেল এখনও ট্রাফিকে আটকা পড়ে আছেন। আমি ব্যাগ থেকে মোবাইল বাইর করে ফেসবুক লগ ইন করলাম। একটু নিউজ ফিড দেখতেই সাথে সাথে সাদীপের কল এলো। রিসিভ করতেই ওনার কণ্ঠ ভেসে এলো, হ্যালো জান, কোথায় তুমি? আসসালামু আলাইকুম। আমি তো ভার্সিটিতে আছি, একটা ক্লাস হবে না। ঝুমু কল করে দিয়েছে ড্রাইভার আঙ্কেলকে, উনি ট্রাফিকে আটকে আছেন এখনও। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, খেয়েছো? হ্যাঁ, এখনও খাচ্ছি। আপনি কোথায়? আপনি খেয়েছেন কিছু? খেলাম এখন। আমি এখন মিটিংয়ে ঢুকবো। ভাবলাম তোমাকে একটা কল দিয়ে দেখি। আচ্ছা, সাবধানে থেকো। জমুর সাথে থাকবে, একা ঘোরাফেরা করবে না, কেমন? আচ্ছা, যথা আজ্ঞা মহারাজ। জি মহারানী, লাভ ইউ জান। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফিজ। কল কাটতে মুখে হাসি ফুটলো আমার। এই ছেলেটা আসলেই পাগল। যতবার কল দেবে ততবার ভালোবাসি কথাটা বলবেই বলবে। আর সামনে থাকলে তো আম্মু আর আব্বুদের অগোচরে খোঁচা দিয়ে না হলে চুমু দেবে। আর রুমে একা পেলে তো কথাই নেই, নিজের মন মতন আমাকে সাজাবে, আবার আদরও করবে। এইসব নানা কথা ভেবে শেফা আনমনে হেসে চলল। ওইদিকে ইজহার এক নজর শেফার দিকে তাকিয়ে ভাবছে, তোমার দুনিয়ায় যদি সাদিফ নামের কেউ না থাকতো তবে তুমি এতদিনে আমার ঘরের বউ হতে, আমার সাথে তোমার ঘর হতো, সংসার হতো, আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা হতো। কিন্তু এই সাদিফ সব কিছুই নষ্ট করে দিল। এই আবায়া হিসাবে তোমাকে আরও বেশি মায়ামায়ি লাগছে। দিন দিন কি তোমার রূপ বাড়ছে? কেন আমায় জ্বালাতন করছো তোমার রূপ দিয়ে? ভেবো না, আমি একবার হলেও তোমাকে ছুঁয়ে দেখব। আগে সাদিফকে সরাবো রাস্তা থেকে, এরপর তুমি তো আমার হবেই। বাঁকা হেসে ইজহার আবারও শেফার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। ড্রাইভার আঙ্কেল ঝুমুকে কল দিতেই আমি খাবার বিল পে করে ঝুমু আর আমি বের হয়ে গেলাম। বাসায় পৌঁছাতে দুপুর 1টা বেজে গেল। শাওয়ার নিয়ে বেডে শুয়ে পড়লাম। দুপুরের সময়টা উনি মাঝে মাঝে আসেন না লাঞ্চ করতে, যার কারণে আমি ওনার সাথে রোমান্টিক শাওয়ার নেওয়া থেকে বেঁচে যাই।
উনি যেদিন এই সময় বাসায় থাকবে সেদিন আমাকে জোর করে ওয়াশরুমে নিয়ে যাবেন। আমি যেতে মানা করলে উনি আমাকে পাজা কোলে করে নিয়ে যান ওয়াশরুমে। একবার ওয়াশরুমে নিতে পারলেই হলো, শুরু হয়ে যায় ওনার রোমান্টিক টর্চার। ওনার টর্চারে যতবার কেঁপে ওঠে উনি সেই টর্চার আরও বেশি করে করেন। এত নির্লজ্জ লোক আমি জীবনেও দেখিনি।